আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ধানের খোল পচা রোগ। বর্তমানে আমন ধানের চাষ চলছে, এরকম সময় এই খোল পচা রোগ খুব বেশি দেখা যায় জমিতে। দুঃখের বিষয় এটাই যে এই খোল পচা রোগের সঠিক চিকিৎসাটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আপনাদের মধ্যে 80% লোকই জানা। এই কারণে আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি গুরুত্ব সহকারে দেখেন। আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনাদের এই খোল পচা রোগটিকে শনাক্ত করা এবং এর সঠিক চিকিৎসা করা, এই দুইটি কাজেই আপনারা অনেক বেশি সুবিধা পাবেন এবং ভালো করে বুঝতে পারবেন। এই রোগটি সাধারণত ছত্রাকের আক্রমণে হয়ে থাকে। বিশেষ করে স্যারোক্লাডিয়া মরাইজি এই নামে যে ছত্রাকটি, এই ছত্রাকটি বেশি আক্রমণ করে থাকে, তখন এই রোগটা হয়। এর পাশাপাশি ফিউজেরিয়াম স্পেসিস এবং কার্ভুলারিয়া স্পেসিস, এই দুইটা প্রজাতির ছত্রাকের আক্রমণের কারণেও ধানের খোল পচা রোগ হয়ে থাকে। এখন আমরা আসলে একটু জানার চেষ্টা করি যে কোন পরিবেশে এই ছত্রাকগুলোর আক্রমণ হওয়ার সম্ভাবনাটা বেশি হয়, সে পরিবেশটা সম্পর্কে একটু আলোচনা করি। সেটা হচ্ছে যদি ইউরিয়া সারের প্রয়োগ মাত্রা বা অন্যান্য যে কোনো রাসায়নিক সারের প্রয়োগ মাত্রাটা বেশি হয়। রাসায়নিক সারের অতিরিক্ত প্রয়োগ, আরেকটি গুরুত্বপূর্ণ কারণ যে চারা যদি আপনারা ঘন করে রোপণ করেন, সেই ক্ষেত্রে এই যখন গাছ বড় হয়ে যায় তার ভেতরে আলো বাতাস প্রবেশ করতে পারে না, তখন বিভিন্ন প্রকার কীট পতঙ্গ এবং ছত্রাকের আক্রমণ হয়, বিভিন্ন প্রকার জীবাণু তখন আক্রমণ হয়। তৃতীয়ত, আগাছা দমন না করা। নির্দিষ্ট কিছুদিন পর পর আগাছা যদি দমন না করা হয় তাহলে আগাছার মাত্রা অনেক বেশি পায়, তখন পোকামাকড়ের পাশাপাশি ছত্রাকের আক্রমণটাও বৃদ্ধি পায়। চতুর্থ যে সমস্যাটি রয়েছে সেটা হচ্ছে অনিয়মিত সেচ, অর্থাৎ সেচ কখনো কম হয়ে যাওয়া বা সেচ বেশি হয়ে যাওয়া, এই দুটি কারণেই এর সমস্যা হতে পারে। আর আবহাওয়া যদি উষ্ণ এবং আর্দ্র হয়, এরকম একটি পরিবেশে এই ছত্রাকের আক্রমণের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের যেই ধানের জমি তার পরিবেশটা যতদূর পারা যায় সঠিক রাখার, যাতে করে রোগবালাইয়ের আক্রমণটা কম হয়। এখন আমরা আসুন আলোচনা করি যে কি কি লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের ধানে খোল পচা রোগ হয়েছে। ধান গাছের ছবি আঁকার চেষ্টা করি। এই যে উপরে পাতা থাকে, পাতা নিচে থাকে কাণ্ড, ধান গাছের কাণ্ড, তারপর নিচের দিকে এরকম শিকড় থাকে। আচ্ছা, সর্বপ্রথম একটি পাতাকে যদি আমরা আলাদা করি, তাহলে ধরুন যে এটি হচ্ছে একটি পাতার কাণ্ড, সেখান থেকে ধরুন এরকম একটি পাতা হয়েছে ধানের, এরকম। এই যে কাণ্ডটি, এই কাণ্ডে সর্বপ্রথমেই খোল পচা রোগের আক্রমণটা দেখা যাবে। কিরকম দেখা যাবে? একটু বড় করি কাণ্ডটার সাইডে একটু আঁকি। এইখানে দেখেন এই যে এরকম বিভিন্ন ধরনের, বিভিন্ন আকারের, কখনো আয়তাকার বা ডিম্বাকার, এরকম ধরনের আকারের ছোপ ছোপ দাগ দেখা যাবে। এই ছোপ ছোপ দাগগুলোর এই যে বাইরের একটা যে বর্ডারের মতো অংশটা থাকে, এটা কিছুটা বাদামি দেখা যাবে, আর এই ভিতরের যেই অংশটা এটা ধূসর, হালকা ধূসর বর্ণের দেখা যাবে। এরপরে কি হবে? এই যে যে দাগগুলো দেখতে পাচ্ছেন,
এই দাগগুলো আস্তে আস্তে আবার একটির সঙ্গে আরেকটি মিলে যাবে, মিলে যেয়ে একটু বড় অংশ ধরে আক্রমণ করে ফেলবে। তখন এটি এরকম বাদামি থেকে একটা পর্যায়ে গাঢ় বাদামি এবং কিছুটা কালো ভাব চলে আসবে এরপরে। এইভাবে এই ছত্রাকটি আক্রমণটা এই কাণ্ড থেকে শুরু করে আস্তে 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 ধীরে ধীরে এরা পাতার দিকে চলে যাবে, পাতায় আক্রমণ করে বসবে। পাতায়ও কিন্তু আপনারা এই একই ধরনের লক্ষণ দেখতে পারবেন। আক্রমণের একটি পর্যায়ে এসে দেখা যাবে যে এই পুরো গাছের রংটাই একদম বাদামি হয়ে গেছে, একদম মনে হবে যে বাদামি পোড়া হয়ে গেছে, এবং গাছটি একটা সময় আস্তে আস্তে মারা যাবে। আর যখন এই বাদামি পোড়া হয়ে যাবে একদম পুরোটাই, তখন এখান থেকে দুর্গন্ধ বের হবে। এই হলো এই খোল পচা রোগের লক্ষণ। এখন দেখেন, এই খোল থেকে যদি শীষ বের হয়, যখন শীষ বের হবে, এই যে এখান থেকে যে শীষগুলো বের হয়, শীষে দানা হয়, যদি এই শীষ বের হওয়ার আগ মুহূর্তে এই রোগটি আক্রমণ করে, তাহলে এই শীষটি আর বের হতে পারবে না, ওখানেই বন্ধ হয়ে যাবে। যদি বের হয়ে যাওয়ার পরে আক্রমণ করে, তাহলে শীষে আর দানা হবে না, এই শীষে আর দানা হবে না, দানাগুলো নষ্ট হয়ে যাবে। তো এইভাবে আমাদের ফলনের ক্ষেত্রে অনেক বেশি ক্ষতি হবে যদি আমরা সঠিক সময়ে এই খোল পচা রোগের চিকিৎসা করতে না পারি, এটি দূরকরণের জন্য সঠিক ব্যবস্থা আমরা গ্রহণ না করতে পারি। তাহলে এখন আমরা কি ব্যবস্থা নিলে এই ধরনের রোগের হাত থেকে মুক্ত হতে পারবো, এবং এই রোগগুলো যদি আক্রমণ করে আমাদের ধান গাছে, তাহলে কিভাবে এটি আমরা প্রতিকার করতে পারবো সে বিষয়ে আমরা একটু আলোচনা করি। যে বিষয়টি আগে থেকে খেয়াল রাখতে হবে সেটা হলো, আমরা যখন চারা রোপণ করব, এই চারা রোপণের সময় আমাদের হালকা করে চারা রোপণ করতে হবে। হালকা করে রোপণ, বেশি ঘন ঘন করে চারাগুলো লাগানো যাবে না, এবং এই চারাগুলো সারি করে রোপণ করতে হবে, সারিবদ্ধভাবে। এবং ৭ থেকে ৮ সারি বা ১০ সারি পর পর এক সারি ফাঁকা দিতে হবে, যাতে করে সেখান দিয়ে হাঁটাচলা করা যায়, এবং বিভিন্ন ইন্টারকালচারাল অপারেশন, যেমন আগাছা পরিষ্কার করা, সার দেওয়া, স্প্রে করা, এই কাজগুলো যাতে করার জন্য একটি স্পেস পাওয়া যায়। এই কারণে কয়েকটি সারি পরে আবার ফাঁকা রাখতে হবে। দ্বিতীয় যে বিষয়টি খেয়াল রাখতে হবে, যে নিয়মিত সেচ, সেচটা সঠিকভাবে দিতে হবে নিয়মিতভাবে। খুব বেশি সেচও কখনো দেওয়া যাবে না, আবার খুব কম সেচও দেওয়া যাবে না। যে সময় বা যে স্টেজে আমাদের গাছের গোড়ায় বেশি পানি রাখা প্রয়োজন, ধরে রাখা প্রয়োজন, সে সময় আমাদের ধরে রাখতে হবে। আর বাকি সময়গুলোতে আবার পানি শুকিয়ে ফেলতে হবে। একটানা বেশি দিন পানি ধরে রাখলে সেই ক্ষেত্রে এই রোগের আক্রমণের মাত্রাটা কিন্তু বেড়ে যাবে। যেই কারণে নিয়মিত সেচ প্রদান করতে হবে, নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে। যদি এই রোগ দেখা যায়, এই রোগ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে ইউরিয়ার উপরই প্রয়োগ বন্ধ করতে হবে। অর্থাৎ এই রোগ হওয়ার সঙ্গে সঙ্গে আর কোনোভাবে ইউরিয়া সার প্রয়োগ করা যাবে না, এবং সুষম সার প্রয়োগ করতে হবে। বিশেষ করে এই রোগ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা যেটি করতে পারি সেটা হচ্ছে যে পটাশ সার। এই পটাশ সার আমরা ৫ কেজি বিঘা প্রতি প্রয়োগ করতে পারি, ছিটিয়ে প্রয়োগ করব। অথবা আমরা যদি স্প্রে করতে চাই, স্প্রে করার ক্ষেত্রে ৫ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে আমরা স্প্রে করে দিব। এবং এই পটাশ সারের পাশাপাশি আমরা সালফারও স্প্রে করতে পারি, 80% সালফার, যেমন থিওভিট আছে, সালফক্স আছে, এগুলো আপনারা চিনে থাকবেন। সেটাও আমরা এরকম ৩ গ্রাম পার লিটার করে আমরা মিশিয়ে নিতে পারি। আর পাশাপাশি আমরা চাইলে জিঙ্ক বা বোরন, এটাও আমরা ২ গ্রাম পার লিটারে স্প্রে করে দিতে পারবো, যদি আমরা স্প্রে করি তাহলে সেই ক্ষেত্রে। এখন আসুন, এটি নিয়ন্ত্রণ করার জন্য আমাদেরকে রাসায়নিক ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। তো সেটি আমরা কিভাবে করতে পারি এবং কি কি ছত্রাকনাশক ব্যবহার করতে পারি সে বিষয়ে একটি কথা বলি।
রাসায়নিক ছত্রাকনাশক ব্যবহার না করলে এটা আমরা আসলে খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারবো না। তো এরকম রাসায়নিক নিয়ন্ত্রণ যদি আমরা করতে যাই, সেই ক্ষেত্রে আমরা কোন কোন গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে পারবো? সবচেয়ে যেটা ভালো হবে সেটা হলো ট্রাইসাইক্লাজোল। এই গ্রুপের ছত্রাকনাশক, এই গ্রুপের ছত্রাকনাশকটা সবচেয়ে বেশি কাজে দিবে। যেমন ধরুন আমাদের বাংলাদেশে ট্রুপার নামে একটি ছত্রাকনাশক পাওয়া যায়। এই ট্রুপার ছত্রাকনাশকটি এই ট্রাইসাইক্লাজোল গ্রুপের, এবং এটা খুবই ভালো কাজ করে এই খোলপচা রোগ দমনের ক্ষেত্রে। আর তার পাশাপাশি হেক্সাকোনাজল এই গ্রুপের ছত্রাকনাশক, এবং প্রপিকোনাজল এই গ্রুপের ছত্রাকনাশক। এই যে তিনটা গ্রুপ, অর্থাৎ ট্রাইসাইক্লোজল, হেক্সাকোনাজল এবং প্রপিকোনাজল, এই তিনটা গ্রুপের যে কোনো ছত্রাকনাশক সেটা আপনারা যে কোনো সার কীটনাশকের দোকানে গেলে পেয়ে যাবেন। বাংলাদেশেও পাবেন, ভারতেও আপনারা পাবেন। এই জন্য গ্রুপ নেম গুলো লিখে দিলাম, যাতে করে ওয়েস্ট বেঙ্গলে যারা দেখছেন ভিডিওটি তারাও এই গ্রুপের সঙ্গে মিলিয়ে আপনারা যে কোনো কোম্পানির ছত্রাকনাশকটা কিনে নিতে পারবেন। আর সাধারণত এই গ্রুপগুলোর প্রয়োগ মাত্রা 1 থেকে 2 মিলি পার লিটার বা 1 থেকে 2 গ্রাম পার লিটার হয়ে থাকে। তারপরেও আপনারা যেই ছত্রাকনাশকটি ব্যবহার করবেন সেই ছত্রাকনাশকের মোড়কের গায়ে লেখা থাকবে প্রয়োগ মাত্রা, সেটি খুব ভালো করে আপনারা পড়ে নেবেন। আরেকটি বিষয় খুব জরুরি, সেটি হচ্ছে যখন স্প্রে করতে হবে তখন সম্পূর্ণ গাছ ভিজিয়ে সুন্দর করে স্প্রে করতে হবে, যাতে করে স্প্রেটা কাজে লাগে। সেই ক্ষেত্রে একটা রুলস আপনারা মানবেন, সেটা হলো যে আপনার জমিতে শতক প্রতি 2 লিটার পরিমাণ পানি যেন পড়ে, অর্থাৎ প্রতি শতকে অ্যাটলিস্ট 2 লিটার পরিমাণ স্প্রে করতে হবে। সেটি আপনারা কীটনাশক স্প্রে করেন, ছত্রাকনাশক, যে কোনো প্রকার ভিটামিন, যাই আপনারা স্প্রে করেন না কেন, সবসময় খেয়াল রাখবেন যে শতক প্রতি 2 লিটার পানির প্রয়োজন হবে। সেইটা হিসাব করে আপনারা পুরো জমির পরিমাণ কতটুকু আছে, কতটুকু মাত্রায় পানি লাগবে, এবং কীটনাশক বা ছত্রাকনাশক লাগবে বা ভিটামিন লাগবে, সেটা হিসাব করে তারপরে আপনারা স্প্রে করবেন। তাহলে সেই স্প্রেটা সাকসেসফুল হবে এবং আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফলাফলটি পাবেন। আরেকটি বিষয় খুব গুরুত্ব সহকারে খেয়াল রাখবেন, যে এই ছত্রাকের আক্রমণ যখন হবে, সেটি ছত্রাক হোক বা কীট পতঙ্গ হোক, যাই হোক না কেন, আপনারা সঙ্গে সঙ্গে যে কাজটি করবেন খুব গুরুত্ব সহকারে, সেটি হচ্ছে জমির পানি বের করে দিতে হবে। এই কাজটি করা খুবই গুরুত্বপূর্ণ। দ্রুত সময়ের মধ্যে আপনারা জমির পানিগুলো বের করে জমিটাকে শুকিয়ে নেবেন। তারপরে পটাশ অ্যাটলিস্ট স্প্রে করবেন। অন্যান্য সারগুলো স্প্রে না করলেও পটাশটা আপনারা স্প্রে করবেন বা ছিটিয়ে দিবেন 5 কেজি পরিমাণে প্রতি বিঘায়। তো এইভাবে যদি আপনারা চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ এই ধানের খোল পচা রোগের আপনারা সঠিক প্রতিকার করে ফেলতে পারবেন। আর এই নিয়মগুলো মেনে যদি আপনারা চাষ করেন সঠিকভাবে, তাহলে প্রতিরোধ করা সম্ভব হবে। যদি আপনাদের এই বিষয়টি সম্পর্কে আরো কোনো কিছু জানার থাকে, তাহলে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে সেই বিষয়গুলো রিপ্লাই দিব। এর বাইরেও যদি কোনো বিষয় আপনারা জানতে চান, সেটিও কমেন্ট করতে পারেন, আমি সেটিও রিপ্লাই করব। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।